ম্যাথ মজা চ্যানেলের ধারাবাহিক আয়োজনের আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে আমরা অনুপাত সমানুপাতের 5টা অঙ্ক নিয়ে আলোচনা করব প্লাস হোমওয়ার্ক। এরপরে ধারা ও সিরিজের 5টা অঙ্ক, এরপরে সম্ভাবনা ও বিন্যাস সমাবেশের 5টা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, প্লাস এই দুটো মোট যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো থেকে আমরা বেশ কিছু হোমওয়ার্ক আপনাদেরকে দিব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা কিন্তু দেখতে হবে। ওকে, আর অনলাইনে চাকরির গণিত শূন্য হতে যদি শুরু করতে চান আপনারা, তাহলে যোগাযোগ করবেন এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। ঠিক আছে, তো আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি। তো শুরুতেই বলে রাখি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। ওকে, দেখেন অনুপাত সমানুপাতের প্রথম যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এই অঙ্কটাতে কি বলা হচ্ছে এ বি সি এই তিনটা চলক রয়েছে, ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? এ বি ইকুয়াল টু বিসি, এ স্কোয়ার ইকুয়াল টু বিসি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, নাকি সি স্কোয়ার ইকুয়াল টু বিসি। খুবই সুন্দর একটা অঙ্ক এবং বারবার এই থিওরিটিক্যাল অঙ্কটা চাকরির পরীক্ষায় কিন্তু আসতে দেখা যায়, ওই জন্য আজকের আলোচনায় প্রথমেই আমরা এটা রেখেছি। তো মনে রাখবেন যে যদি শুধু সমানুপাতিক হয় তাহলে এক ধরনের সূত্র, আর যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে কিন্তু আর এক ধরনের সূত্র। এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো দেখেন বিষয়টা কিভাবে কাজ করবে। এখানে কাজ করবে হচ্ছে, যেহেতু এরা ক্রমিক সমানুপাতিক তাহলে একটা নির্দিষ্ট সূত্র এরা মেনে চলবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমাদের বলতে হবে যে মধ্য রাশির উপর স্কোয়ার ইকুয়াল টু প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে মাথায় ঢুকায় রাখতে হবে যে যদি ক্রমিক সমানুপাতিক হয়, আমি আবারও বলছি, যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে কেবল এই সূত্রটা আমাদের প্রযোজ্য হবে, কিন্তু যদি শুধু সমানুপাতিক হয় তাহলে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে না আমাদের। তো শুধু সমানুপাতিক হলে কি হবে সেটা আমি পরবর্তী সময়ে আলোচনা করছি। তো এক্ষেত্রে যেহেতু ক্রমিক সমানুপাতিক তাই আমরা বলতে পারি যে মধ্য রাশির উপরে স্কোয়ার ইকুয়াল প্রথম গুণন তৃতীয় রাশি, মানে প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। আচ্ছা বলেন তো, এ বি সি তিনটা জিনিস তো এখানে দেওয়া আছে, তাই না? এই তিনটা জিনিসের মধ্যে মধ্য রাশি কোনটা? নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে মধ্য রাশি হচ্ছে এখানকার বি। তাহলে মধ্য রাশির উপরে স্কোয়ার, তার মানে বি এর উপর কি হবে? স্কোয়ার ইকুয়াল টু প্রথম রাশি কোনটা? এ। তাহলে এ বসাই দিলাম, গুণন তৃতীয় রাশি কোনটা? সি। তার মানে এই তো মাঝখানে গুণ আকারে এমনিতেই থাকে, তাই না? তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে খেয়াল করে দেখেন তো, আমাদের গ নম্বর যে অপশনটা রয়েছে সেখানে রয়েছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাই নিঃসন্দেহে আমাদের গ নম্বর অপশনটাই রাইট। ওকে, এইভাবে কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে। এখানে কিন্তু আসলে বোঝার কিছু নেই, জাস্ট মনে রাখতে হবে যে ক্রমিক সমানুপাতিক যদি হয় তাহলে সূত্র হবে মধ্য রাশির উপরে স্কোয়ার ইকুয়াল প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। জাস্ট এইটুক মনে রাখলেই আপনারা অঙ্কটা করতে পারবেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে যদি 5:100, 4:64 হয় তবে 4:80, 3:what। খুব এই অঙ্কটা সচরাচর আসতে দেখা যায় না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু পরীক্ষায় সাম্প্রতিক সময়ে কিন্তু অঙ্কটা এসেছে। ওকে, তো অঙ্কটার অ্যান্সারও এখানে দিয়ে দেওয়া হয়েছে 48। তো খেয়াল করে দেখেন, আপনাদের বুঝতে হবে যে এই অঙ্কগুলো কিভাবে কাজ করে। তাহলে খেয়াল করে দেখেন তো, এখানে 5-এর সাথে 100 এর সম্পর্ক, 4-এর সাথে 16 এর সম্পর্ক, 4-এর সাথে 80 এর সম্পর্ক, তাহলে 3-এর সাথে এখানে যেটা হবে সেটা কত আমাদের সেটা বের করতে বলেছে। তার মানে এই হোয়াটের জায়গায় কত বসবে সেটা আমরা বের করতে চাই। এখন আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 100 হয়েছে। আচ্ছা বলেন তো কত গুণ বৃদ্ধি পেয়েছে? 20 গুণ। ওকে, আমরা বলতে পারি 20 গুণ বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু 20 না, 20 গুণ। তাহলে 5-20 100। আচ্ছা এবার বলেন 4 আর 16, 4 থেকে 64 কত গুণ বৃদ্ধি পেয়েছে? বলতে পারি আমরা 16 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা বৃদ্ধি পেয়েছে 20 গুণ আর এটা বৃদ্ধি পেয়েছে 16 গুণ, 4-16 64। ঠিক একইভাবে 4-এর থেকে 80 কত গুণ বৃদ্ধি পেয়েছে? 4-20 80। তাহলে এটা 20 গুণ বৃদ্ধি পেয়েছে। তার মানে খেয়াল করে দেখেন তো, প্রথমটা 20 গুণ বৃদ্ধি পেয়েছে, এটাও তাহলে 20 গুণ বৃদ্ধি পেয়েছে। একইভাবে দ্বিতীয়টা 16 গুণ বৃদ্ধি পেয়েছিল, তার মানে এখানকার দ্বিতীয়টাও কত গুণ বৃদ্ধি পাবে? 16 গুণ বৃদ্ধি পাবে। একটা সামঞ্জস্যতা তো অবশ্যই দুটো অনুপাতের মধ্যে থাকে, তাই না বিষয়টা? তাহলে 16 গুণ যদি বৃদ্ধি পায় তাহলে 3-16 কত হবে?
3 ষোলো হবে 48 বা 48। তাহলে নিঃসন্দেহে আমাদের এই 48 অপশনটাই রাইট। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তবে মনে রাখবেন যে এখানে যে হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রথমটা যে হারে পাবে, দ্বিতীয়টা যে হারে পাবে, এখানকারও প্রথমটা সেই হারেই পাবে এবং দ্বিতীয়টা মানে আগেরটার মতোই বৃদ্ধি পাবে, মানে কত গুণ। এক্ষেত্রে যোগ আকারেও হতে পারে, বিয়োগ আকারেও হতে পারে, ভাগ আকারেও হতে পারে, গুণ আকারে, তো এখানে দেয়াই রয়েছে। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 5:18, 7:2 এবং 3:6 এর মিশ্র অনুপাত কত? মিশ্র অনুপাতের ইংরেজি হচ্ছে মিক্সড রেশিও। তো খেয়াল করে দেখেন বিষয়টা কিভাবে কাজ করবে। এখানে প্রথমে যে 5 আছে, এর প্রথমে 7 আছে এবং এর প্রথমে 3 আছে, এই রাশিগুলো আমাদের গুণ করতে হবে। এবার এর দ্বিতীয়তে 18 আছে, এখানে 2 আছে এবং এখানে 6 আছে, এই তিনটা গুণ করতে হবে, তাহলে আমাদের মিশ্র অনুপাত তৈরি হবে। তাহলে আমরা কি করব, এই অনুপাতের এটাকে বলা হয় কিন্তু পূর্ব রাশি, মনে রাখতে হবে, এটাকে বলা হয় কি পূর্ব রাশি, আর এটাকে বলা হয় উত্তর রাশি। তাহলে প্রত্যেকটা অনুপাতের প্রথমটা হচ্ছে পূর্ব রাশি এবং দ্বিতীয়টা হচ্ছে উত্তর রাশি। তাহলে এটার পূর্ব রাশি এটা, উত্তর রাশি এটা, এটার পূর্ব রাশি এটা, উত্তর রাশি এটা। তো মনে রাখবেন মিশ্র অনুপাতের সংজ্ঞায় বলা হয়েছে যে প্রত্যেকটা অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল এবং প্রত্যেকটা অনুপাতের উত্তর রাশিগুলোর গুণফলের অনুপাতকে মিশ্র অনুপাত বলা হয়। আমি সংজ্ঞাটা কিন্তু আপনাদেরকে বললাম, ঠিক এইভাবেই করতে হবে। তাহলে প্রথম অনুপাতটা হচ্ছে কত? আমাদের অনুপাতটা হচ্ছে 5:18, দ্বিতীয় অনুপাতটা হচ্ছে 7:2, তৃতীয় অনুপাতটা হচ্ছে 3:6। আমরা যদি এদের মিশ্র অনুপাত বের করি তাহলে আমাদের করতে হবে কি, 5 7 35, 3 35 105, তাহলে 105 লিখতে হবে। অনুপাত আমাদের করতে হবে কি, 18 2 36, তাহলে 6 36 কত হয়, 36 × 6, 6 6 36, 6 হাতে 3, 3 6 18, 19 20 21, তাহলে 216। তাহলে আমরা দিয়ে দিলাম 216 এখানে। তাহলে খেয়াল করে দেখেন তো কোনো কিছু দিয়ে কাটাকাটি করা যায় কিনা এদেরকে। ওকে, তাহলে কি দিয়ে কাটাকাটি করা যায়? আচ্ছা, আমরা এটা গুণ করি। 3 5 15, 7 15 কত হয়, আমরা আরেকবার গুণ করে দেখি। 5 7 35, 5 হাতে কত, 3, তাহলে 105। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা দেখি তো এখানে একই সংখ্যা দিয়ে দুটোকে কাটাকাটি করা যায় কিনা। তাহলে অবশ্যই যায়। 3 দিয়ে আমরা কাটবো, তাহলে 3 3 9 থাকলো 1 15, তাহলে 3 5 15 অনুপাত ওই 3 দিয়ে এটাকে কাটবো, তাহলে 3 7 21, 7 আর 6 আছে, 3 2 6, তাহলে 105 অনুপাত 216 যা, 35 অনুপাত 72ও কিন্তু তাই। অর্থাৎ কোনো একটা অনুপাতকে আমরা হচ্ছে দুটো সংখ্যাকে একই জিনিস দিয়ে কাটতে পারি। অর্থাৎ অনুপাত মানে কিন্তু ভগ্নাংশ। আমরা যদি 105 অনুপাত 216কে এভাবে লিখি 105 ভাগ 216, তাহলেও কিন্তু হবে। মনে রাখবেন যে অনুপাতের প্রথম রাশিটা বা পূর্ব রাশিটা হচ্ছে লব এবং উত্তর রাশিটা বা দ্বিতীয় রাশিটা হচ্ছে হর। এইভাবেই অনুপাত হচ্ছে ভগ্নাংশ আকারে কাজ করে আমাদের। ঠিক আছে, তাহলে 35 অনুপাত 72 আমাদের কোথায় রয়েছে অ্যান্সারটা রয়েছে গ নম্বরে, 35 অনুপাত 72। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? 8 গ্রাম, 6 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম। আমি মিনিমাম এই চ্যানেলে বা হচ্ছে এই পেজে, আপনারা যে চ্যানেল থেকে দেখেন না কেন, যে পেজ থেকে দেখেন না কেন, অসংখ্যবার কিন্তু এই ধরনের অঙ্ক করে দিয়েছি। তো তারপরেও বারবার করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন খুবই ভালোভাবে শিখতে পারেন এই ধরনের অঙ্কগুলো, এবং বারবার আসে কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে কিন্তু এই অঙ্কগুলোই চলে আসে। এই জন্য আমি বলি যে মোটামুটি 1000-এর কাছাকাছি যদি আপনি প্রত্যেকটা চ্যাপ্টার, মানে অঙ্কের 33টা চ্যাপ্টার রয়েছে, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি সব মিলায়া, ওকে, মোট 33টা চ্যাপ্টার থেকে 1000 এর কাছাকাছি যদি আপনারা অঙ্ক করতে পারেন, তাহলে আর কোনো চিন্তাই আপনাদের করতে হবে না। যে কোনো চাকরির পরীক্ষায় দেখবেন যদি 20টা অঙ্ক থাকে, তাহলে 17-18টা অঙ্কই হুবহু কমন পড়ে গিয়েছে। আসলে একটা চাকরির পরীক্ষায় কিন্তু হাতে গোনা 2-4টা অঙ্ক তারা বানায় দিতে পারে, এর বেশি কিন্তু তারা বানাবে না। বাজারে যে বইগুলো পাওয়া যায় সেই বইগুলো থেকেই তারা কিন্তু এটা ওটা থেকে দেখাদেখি করে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে অঙ্ক তুলে দেবে। এই হচ্ছে কাজ। আচ্ছা বলেন তো দেখি, আপনাকেই যদি প্রশ্ন বানানোর দায়িত্ব দেয়া হতো, আপনি কি করতেন? প্রত্যেকটা অঙ্কই কি বানানোর চেষ্টা করতেন? অবশ্যই না। এত সময় বা পরীক্ষা করার মানে সুযোগও আপনার কিন্তু নাই। অঙ্কগুলো একেবারেই ধরে 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 কিন্তু আপনাকে পরীক্ষা করতে হবে যে আসলেই ঠিক হলো কিনা। কিন্তু বাজারে প্রচলিত যে বিভিন্ন বইগুলো রয়েছে এবং গুরুত্বপূর্ণ যে বইগুলো,
ভালো প্রকাশনীর যে বইগুলো সেগুলো থেকে দেখবেন যে সরাসরি কমন পড়ে যায়। তো আমি এই 1000 অঙ্ক সম্বলিত এই শীটটা অলরেডি তৈরি প্রায় করে ফেলেছি। আপনারা যদি আমার পেইড ব্যাচে জয়েন করেন তাহলে অবশ্যই সেই শীটটাও পেয়ে যাবেন। ঠিক আছে, তো খেয়াল করে দেখেন অঙ্কটাতে কি বলা হচ্ছে যে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। তাহলে আমরা অঙ্কটা ডিটেইলস করতে চাই, তাহলে আমরা লিখব যে মোট ওজন মানে সোনার গহনার মোট আছে কতটুকু, 16 গ্রাম। ওকে, 16 গ্রাম আছে। বলা হচ্ছে এতে সোনা ও তামার অনুপাত। আচ্ছা, আমরা এসতে সোনা ধরলাম আর টিতে তামা ধরলাম, তাহলে সোনা আর তামার অনুপাত কত, 3:1। সরি, আমি যেহেতু বাংলা দিয়ে লিখেছি তাহলে 3:1 আমি এটা লিখে ফেললাম। তাহলে সোনা আছে 3, তামা আছে 1 এই গহনায়। যেহেতু খাদ মেশাতে হয় সোনার গহনায়, তাহলে 3:1 আমরা হচ্ছে সোনা তামা ভাগ করেছি। আচ্ছা, এখন এইটুকু পর্যন্ত কিন্তু আমি পড়েছি। এখন যেটা করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে যে এই যে 3:1, এই 3:1 মধ্যে এই 16 গ্রাম কতটুকু ভাগে বিভক্ত সেটা বের করতে হবে। এই জন্য আমরা করব কি, অনুপাতের যোগফল বের করব। মনে রাখতে হবে অনুপাতের যোগফল। আচ্ছা বলেন তো অনুপাতের যোগফল কত, 3 আর 1 যোগ করলে কত হয়, 4। তাহলে 4 গ্রাম। এখন আমরা কতটুকু সোনা আছে সেটা বের করতে পারবো। তাহলে আমরা বলবো সোনার পরিমাণ মানে এস এর পরিমাণ। তাহলে সোনার পরিমাণ যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের লিখতে হবে 16 এর, ওকে, এভাবে নিচে 4 আর উপরে হচ্ছে 3। খেয়াল করে দেখেন অনুপাতের যোগফল হচ্ছে 4 আর মোট হচ্ছে কত গ্রাম, 16 গ্রাম। তাহলে 16 এর 4 এর 3 আমরা লিখে ফেললাম। তাহলে 4 4 16, 4 4 দ্বারা 3কে গুণ করলে 3 4 কত হয়, 12। তাহলে 12 গ্রাম। তাহলে সোনার পরিমাণ কতটুকু, 12 গ্রাম। এবার আসেন তামার পরিমাণ। তাহলে আমি লিখব তামার পরিমাণ। আচ্ছা, তামার পরিমাণ কতটুকু, তামার পরিমাণ হচ্ছে আমরা লিখব 16 এর নিচে 4 তার উপরে 1। এই যে দেখেন তামা তো 1 ছিল, তাই না? তাহলে কাটাকাটি করলে কত হয়, 4 4 16, 4 1 কত, 4 গ্রাম। তাহলে দেখেন এই যে 12 গ্রাম আর 16 গ্রাম এই দুটো মিলে, 12 গ্রাম আর 4 গ্রাম এই দুটো মিলে কিন্তু 16 গ্রাম হয়েছে। ওকে, আমার কথায় হয়তো কোথাও ভুল হয়েছে, তো যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে 16 গ্রাম হচ্ছে মোট, আর সোনার পরিমাণ 12 গ্রাম আর তামার পরিমাণ 4 গ্রাম। তাহলে 12 আর 4 16, এই যে মিলে গিয়েছে। এইবার আসেন তাহলে নতুন এস অনুপাতটি আমরা কি পেলাম, এস অনুপাতটি আমরা পেলাম কিন্তু 12:16। তো এস হচ্ছে 12, টি হচ্ছে এবার 4, 12 আর 4 16 মিলে গিয়েছে। এইটুকু আমরা কিন্তু বের করে ফেললাম। এবার কি বলেছে, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত হবে 4:1। আচ্ছা, তাহলে এই যে 12:4 আছে, এই 12:4 সাথে কি বলেছে, কি পরিমাণে সোনা মেশালে। তাহলে 12:4 যে জিনিস, 12/4ও কিন্তু একই জিনিস। মনে রাখবেন আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ। তাহলে 12/4 কিন্তু সেম জিনিস। আমরা এবারে লিখব প্রশ্ন মতে। তাহলে 12/4 মানে 12:4। তাহলে এতে কি পরিমাণ সোনা মেশালে, আচ্ছা বলেন তো 12 সোনা নাকি 4 সোনা, অবশ্যই 12 সোনা। তাহলে আমরা ধরে নিলাম এতে এক্স পরিমাণ সোনা মেশালে অনুপাত হবে 4:1। তাহলে 4:1 মানে কি, উপরে 4 তার নিচে 1। দেখেন, খেয়াল করে দেখেন, এটা আমি বলেছি এটা লব আর এটা কি, এটা হচ্ছে হর। অর্থাৎ প্রথমটা যেটা থাকবে সেটা উপরে, দ্বিতীয় যেটা থাকবে সেটা নিচে। এবার আমরা আর গুণ বা বজ্র গুণ করতে পারি। তাহলে বা 1 দ্বারা এটাকে যদি আমরা গুণ করি তাহলে 12 যোগ এক্স হয় ইকুয়াল 4 4 কত হয়, 4 4 হচ্ছে 16। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কি দাঁড়াবে, 16 থেকে 12 মাইনাস, এই যে 12 বাম দিকে আছে ডান দিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 16 থেকে 12 বাদ দিলে কত হবে, 4 গ্রাম। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 4 গ্রাম। তাহলে দেখেন ঘ নম্বর অপশনে কিন্তু রয়েছে আমাদের 4 গ্রাম। তাই ঘ নম্বর অপশনটা এই ক্ষেত্রে আমাদের কিন্তু রাইট আনসার। ঠিক আছে, এইভাবে করতে হবে। তবে মনে রাখবেন এই যে এত সময় নিয়ে আমি আপনাদেরকে অঙ্কটা বোঝালাম, যদি আপনারা করতে শিখে যান তাহলে খুব দ্রুত কিন্তু ক্যালকুলেশন করতে পারবেন এবং এই অঙ্কটা 50 সেকেন্ডেরও কম সময়ে কিন্তু আপনারা করতে পারবেন। তবে সেই দক্ষতা আপনাদের অবশ্যই অর্জন করতে হবে ধীরে 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 অঙ্ক করার মাধ্যমে। আপনি যদি অঙ্কে রাতারাতি ভালো করতে চান বা 10 দিন 20 দিনে ভালো করতে চান, কখনোই সম্ভব নয়। মিনিমাম 3-4 মাস আপনাকে ধরে ধরে অঙ্ক করতে হবে, অঙ্ককে ভালোবাসতে হবে। ওকে, প্রতিদিন 2-3 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে, তবেই আপনি একটা দক্ষতা অর্জন করতে পারবেন। ওকে, এই কারণেই আমরা হচ্ছে একটা পেইড ব্যাচ লঞ্চ করেছি মাত্র 510 টাকায়। আপনারা যদি সেই ব্যাচে জয়েন করতে চান, একেবারে 33টা চ্যাপ্টার ধরে ধরে যদি আপনারা ম্যাথ শিখতে চান তাহলে, এবং পিডিএফ লেকচার শিট যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে আমার সঙ্গে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন। ওকে, এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি।
এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়, সংখ্যা দুটি কি কি। ওকে, তাহলে আমাদের শুরুতেই কি লিখতে হবে বলেন তো দেখি। দুটি সংখ্যার অনুপাত যেহেতু দেওয়া আছে 5:8, তাহলে উভয়ের সাথে 2 যোগ করলে, অর্থাৎ মানে 5 তো একটা অনুপাতের অংশ তাই না, এবং 8 একটা অনুপাতের অংশ, অর্থাৎ 5 আর 8 এরা আগে অনেক বড় সংখ্যা ছিল, অনুপাতটা ছোট করে এটা হয়েছে। কত ছিল সেটা যেহেতু আমরা জানি না, তাহলে আমরা প্রথমটাকে ধরে নিলাম 5x, অনুপাত দ্বিতীয়টাকে ধরে নিলাম আমরা 8x বা 8x। আমরা ধরে নিলাম, আমরা কিন্তু বললাম যে ধরি অনুপাতের প্রথমটা মানে পূর্ব রাশিটা হচ্ছে 5x এবং উত্তর রাশিটা হচ্ছে 8x। ওকে, মানে প্রথমটা 5x, দ্বিতীয়টা হচ্ছে 8x বা 8x। আচ্ছা, তাহলে উভয়ের সাথে 2 যোগ করলে, তাহলে আমরা সরাসরি প্রশ্ন মতে বিল্ড আপ করবো। তাহলে 5x এর সাথে 2 যোগ এবং 8x তার সাথে 2 যোগ, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি হবে 2:3। তাহলে 2:3 মানে কি, উপরে 2, তার নিচে কত, তার নিচে 3। ওকে, সরি একটা কল এসেছে। তাহলে দেখেন আমরা যেখানে ছিলাম, তাহলে 2:3 বলেছে, তাই উপরে 2 নিচে 3 দিয়েছি। এবার আমরা আর গুণ বা বজ্রগুণ করে ফেলবো। তাহলে 2 দ্বারা 8কে গুণ করলে 8 2 16x প্লাস 2 2 4 লিখে ফেললাম। এই কোণাটাকে গুণ করলাম, এবার এই কোণাটা গুণ করব। যে কোনো কোণা আপনারা আগে গুণ করে বসাতে পারেন। তাহলে 3 5 15x প্লাস হচ্ছে কত, 3 2 6 লিখে ফেললাম। তাহলে বা আমরা কি করতে পারি, বা এখানে আমরা করতে পারি 16x, এই দিকের 15x এই দিকে আসলে -15x ইকুয়াল টু 6, এই 4 এই দিকে গেলে -4 হয়ে যাবে। তাহলে বা কি হবে, x ইকুয়াল টু 6 থেকে 4 গেলে কত হবে, 2। তাহলে সুতরাং x ইকুয়াল টু আমরা 2 পেয়ে গিয়েছি। এই 2 কিন্তু অ্যান্সার নয়, বলা হচ্ছে যে সংখ্যা দুটি কি কি। আচ্ছা বলেন তো, সংখ্যা দুটির একটিকে কি ধরা হয়েছিল, একটিকে 5x ধরা হয়েছিল আর একটিকে 8x ধরা হয়েছিল। তাহলে 5x, তাহলে 5 2 10, এই যে x এর মান 2 বসায়, আর 8x কত, 8 2 16, তার মানে একটা 10 আর একটা 16। তাহলে নিঃসন্দেহে এই যে ঘ নম্বর অপশনটাতে বলা হচ্ছে একটা 10 এবং আরেকটা 16, এই অপশনটাই রাইট অ্যান্সার বা সঠিক উত্তর। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন, এই অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। আমি কিন্তু সোনা এবং তামার একটা অঙ্ক আপনাদের করে দিয়েছি, ঠিক ওই স্টাইলে এই অঙ্কটা আপনাদের সলিউশন করতে হবে। 40 গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অকটেনের অনুপাত, মনে করেন আপনি পিতে পেট্রোল ধরলেন আর ওতে অকটেন ধরলেন, 3:1। এতে আর কত অকটেন মেশালে, মনে রাখতে হবে অকটেন মেশাতে বলেছে, পেট্রোল ও অকটেনের অনুপাত হবে 5:2। সঠিক উত্তর আপনারা অবশ্যই খুঁজে বের করবেন, বের করে আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাই দিবেন যে অনুপাত সমানুপাতের 24 নম্বর অঙ্কের উত্তর এত। ঠিক আছে, এবার আমরা পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। আরেকটা অঙ্ক দেখেন, এই অঙ্কটাও আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, তারপরে আমি অন্য চ্যাপ্টারে চলে যাব। বলা হচ্ছে কি, করিম ও রহিমের নম্বরের অনুপাত 3:4 এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত 6:7 হলে, তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত। ওকে, এই অঙ্কটা আপনারা এভাবে করবেন, করিমকে কে, রহিমকে আর ধরবেন, কে অনুপাত আর ইকুয়াল টু এত, আর রহিমকে আর এবং মোহনকে এম ধরবেন। ধরার পরে আপনারা 6:7 লিখবেন, লেখার পরে করিম ও মোহন অর্থাৎ কে অনুপাত এম এটা বের করবেন। আপনারা চাইলে ওই যে ক অনুপাত খ, খ অনুপাত গ, এই ধরনের অঙ্কগুলোর স্টাইলে এটা বের করবেন। বের করে অ্যান্সারটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ঠিক আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা অনুপাত সমানুপাতের 5টা অঙ্ক আপনাদেরকে করিয়েছি, প্লাস 2টো হোমওয়ার্ক দিয়েছি, 5 2 7টা অঙ্ক। এরপরে আসেন ধারা ও সিরিজের অঙ্ক, আমরা এবারে 5টা করাবো, পাশাপাশি বেশ কিছু অঙ্ক আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেব। ঠিক আছে, তো চলেন আমরা ধারা এবং সিরিজের অঙ্কে চলে যাই। এখানে দেখেন কি বলা হচ্ছে, প্রথমে 1, 1-এর পরে রয়েছে 5, 5-এর পরে 9, 9-এর পরে 13, প্লাস আকারে রয়েছে। প্লাস বলেছে ডট ডট ডট, ধারাটির 15তম পদ কত হবে। অর্থাৎ এখানে প্রতি পদে বৃদ্ধি কত করে, প্রতি পদে বৃদ্ধি 4 করে, আর 15 নম্বর পদটা কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তো এই অঙ্কটা করার জন্য আমরা তম পদের একটা সূত্র প্রয়োগ করতে পারি। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে n-তম পদ, আমরা এভাবে লিখব যে n-তম পদ ইকুয়াল a প্লাস n-1 ইন্টু ডি। ওকে, এই হচ্ছে আমাদের সূত্রটা। তো এখন আপনারা হয়তো বলবেন যে এই অঙ্কটাতে আমরা যে n-তম পদ বের করতে চাই, মানে n-তমর জায়গায় কততম, 15তম। তাহলে এখানে আমরা যদি লিখি যে 15তম পদ ইকুয়াল এ হচ্ছে আমাদের এখানে প্রথম পদ, খুব ভালো করে মনে রাখতে হবে, এ হচ্ছে প্রথম পদ, প্লাস এন হচ্ছে n-তম মানে 15তম পদ, তাহলে 15 বিয়োগ 1 মানে 15-1 ইন্টু ডি কি, ডি হচ্ছে সাধারণ অন্তর, ডি মানে হচ্ছে প্রতি পদে বৃদ্ধি কত করে, সেটা হচ্ছে ডি।
অর্থাৎ আমরা বলতে পারি ডি ইকুয়াল দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ইকুয়াল টু 4। আবার আমরা বলতে পারি ডি ইকুয়াল তৃতীয় পদ বা চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ, অর্থাৎ 13 মাইনাস 9 ইকুয়াল টু 4। এইভাবে তাহলে মনে রাখতে হবে ডি হচ্ছে প্রতি পদে কত করে বৃদ্ধি সেটা। তাহলে ডি এর মান 4, তাহলে ইকুয়াল 1 প্লাস 15 থেকে 1 গেলে 14, 14কে 4 দ্বারা গুণ করলে 4 14 56, তাহলে 56 আর 1 কত হয় 57। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 57 বা 57। তো এইভাবে করতে পারেন, অথবা যেহেতু অঙ্কটা ছোট আমি একটু মুছে দিলাম, যেহেতু অঙ্কটা অনেক ছোট সেক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস করতে পারেন। 1-এর পরে 5, 5-এর পরে 9, 9-এর পরে 13, 13-র পরে 4 বৃদ্ধি পাবে, যেহেতু 4 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 29 × 33, 33 × 37, 37-এর পর 41, তারপরে 45, তারপরে 49, তারপরে 53, তারপরে 57। ওকে, 57-র পরে কত হবে 61, কিন্তু আমাদের 15তম পদ বের করতে বলেছে। তাহলে আমরা একটু গুনবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই যে 15। যদি 16তম পদ বলতো তাহলে 61 উত্তর হতো, তাই না? তাহলে যেহেতু 15তম বলেছে তাহলে 57 হচ্ছে অ্যান্সার। তবে এটা কিন্তু হচ্ছে সঠিক প্রসেস নয়, কারণ ছোট অঙ্ক জন্য আমরা এইভাবে চিন্তা করতে পারলাম, কিন্তু অঙ্ক যদি বড় হয়, যেখানে যদি বলে 119 নাম্বার পদটা কত, তখন কিন্তু আর আপনি এভাবে করতে পারবেন না, 8-10 মিনিটেও বের করতে পারবেন না। ওকে, তো এই জন্য আমাদের মূল সূত্রটা অবশ্যই শিখতে হয় প্রত্যেকটা অঙ্কের। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, খুবই সহজ একটা অঙ্ক। এটা বলা হচ্ছে কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি 5 ও 17 হয় তবে তৃতীয় সংখ্যাটি কত। তাহলে মনে রাখবেন সমান্তর প্রগমন মানে, সমান্তর শব্দের অর্থ হচ্ছে সমান অন্তর। ওকে, প্রগমন মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। তো সমান্তর মানে সমান অন্তর, যেহেতু তার মানে 5-এর থেকে 17 হয়েছে এবং 17-র থেকে কত হবে, এই যে তৃতীয় পদটা বের করতে বলেছে। আচ্ছা, 5 থেকে 17 হয়েছে, তাহলে কত বৃদ্ধি পেল 12। যেহেতু সমান অন্তর, তাহলে 17 থেকেও একইভাবে 12 বৃদ্ধি পাবে, তাহলে 17 12 কত হয় 29। তাহলে নিঃসন্দেহে তৃতীয় পদটা হবে 29। তার মানে প্রতি পদে এখানে কত করে বৃদ্ধি, 12 করে বৃদ্ধি পাচ্ছে। ওকে, মানে এই গ্যাপগুলো অন্তর হচ্ছে, গ্যাপগুলোর অন্তর হচ্ছে 12, এই জন্য বলা হচ্ছে এটা সমান্তর প্রগমন। আমি যদি বলি 2 4 6 8, এর পরের সংখ্যাটা কত, নিশ্চয়ই বলবেন 10। কেন 10? কারণ হচ্ছে প্রতি পদের অন্তর হচ্ছে 2, প্রতি পদে 2 করে বৃদ্ধি পাচ্ছে। মানে অন্তর বলতে বোঝায় দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, বা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, বা চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ, এটাকেই বলা হয় সমান্তর। ওকে, মানে সমান অন্তর। এভাবে আমরা অঙ্কগুলোকে চিন্তা করি। তাহলে নিঃসন্দেহে আপনি বুঝতে পেরেছেন যে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 29। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে 19 33 51 73, পরবর্তী সংখ্যাটি কত, অর্থাৎ 5 নম্বর সংখ্যাটা কত হবে সেটাই আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তাহলে এগুলো অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, আমরা দেখি প্রতি পদে কত করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 19 থেকে 33 কত বৃদ্ধি পেয়েছে, 14 বৃদ্ধি পেয়েছে। আমরা বুঝতেই পারতেছি 19 আর 14 33। 33 থেকে 51 কত বৃদ্ধি পেয়েছে, তাহলে এদিকে 17 আর 18, 18 বৃদ্ধি পেয়েছে। 51 থেকে 73 কত বৃদ্ধি পেয়েছে, তাহলে এইদিকে কত হচ্ছে, এইদিকে হচ্ছে 2 আর এদিকে 2, 22 বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধিগুলো দেখেন তো দেখি, 14 18 22, তার মানে বৃদ্ধিগুলো হচ্ছে এইভাবে 4 4 করে বাড়তেছে। তাহলে 14 18 22 যদি হয়, তাহলে 22 আর 4 কত হবে, 23 24 25 26, তার মানে এটা কত বৃদ্ধি পাবে 26। তার মানে 73 আর 26 যা হবে সেটাই এখানে বসে যাবে। তাহলে কত হচ্ছে, 6 আর 3 9, 7 আর 2 9, তাহলে 99। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশনটা রাইট। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা কিভাবে অঙ্কগুলোকে করতে হচ্ছে। একেবারেই সহজ অঙ্ক, তবে চিন্তাটা একটু দ্রুত করতে হবে, কারণ এমসিকিউ টাইপের যেহেতু পরীক্ষা, সময় অনেক কম থাকে। এই ধরনের অঙ্কগুলো আসলে এই অঙ্কগুলোতে সময় বাঁচাতে হবে। কিন্তু এই চিন্তা করতেই যদি আপনি 1.5-2 মিনিট লাগিয়ে ফেলেন, তাহলে কিন্তু অঙ্ক সঠিকভাবে করতে পারবেন না। ওকে, এবার আমরা পরেরটাতে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই আপনারা অঙ্কটা করবেন। করার পরে আপনারা লিখবেন যে ধারা ও সিরিজের অঙ্কের 14 নম্বরের উত্তর এত। ঠিক আছে, অবশ্যই অঙ্কগুলো করার চেষ্টা করবেন। আমি যখন অঙ্কগুলো করাচ্ছি তখন খাতা কলম নিয়ে অবশ্যই আপনারা বসেন, অঙ্কগুলো দেখেন, করার চেষ্টা করেন। ওকে, প্রয়োজন হলে ভিডিওটা পজ করে আবার টেনে আবার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন যদি কোথাও বুঝতে প্রবলেম হয়। ওকে, এবং অ্যান্সারগুলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং ইন্টারেক্টিভ থাকবেন। আপনারা একেবারেই জাস্ট শিখবেন আর কিছুই বলবেন না, তা কিন্তু হবে না। ওকে, আমি বুঝতে চাই যে এই ধরনের অঙ্ক বা এই ধরনের ভিডিও আপনারা পছন্দ করছেন কিনা, ভালো লাগছে কিনা, সেটা অবশ্যই লিখে জানাবেন। ওকে, এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি।
স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 3, 4, 7, 11, 18, 29 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত। তো এই ধরনের অঙ্ক অনেক সময় আপনাদের একটু প্রবলেম করে দিতে পারে, আপনারা অনেক সময় ভুল পথে চিন্তা করতে পারেন। তো আপনারা চিন্তা করছেন 3-এর থেকে 4 1 বাড়ছে, 4-এর থেকে 7 3 বাড়ছে, 7-এর থেকে 11 4 বাড়ছে, 11-র থেকে 18 কত বাড়লো বলেন তো দেখি, 7 বাড়ছে। দেখেন 7, 18-র থেকে 29 কত বাড়লো, তাহলে 18-র থেকে 29 11 বাড়লো, তাই না? আচ্ছা, এই যে বৃদ্ধির হারগুলো এগুলো কিন্তু একেবারেই ঠিকঠাক নেই, মানে বোঝা যাচ্ছে না এখানে 1-এর পর 3 হয়েছে, 3-এর পর 4 হয়েছে, 4-এর পর আবার 7 হয়েছে, 7-এর পর আবার 11 হয়েছে, তাই না? এখানে কোনো মিল নেই আর কি। তো এই ধরনের প্রবলেম যখন আপনারা ফেস করবেন তখন একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদেরকে চিন্তা করতে হবে। সে ডিফারেন্ট ওয়েটা কি আমি একটু বলে দেই। তো খেয়াল করে দেখেন তো, এই যে অঙ্কটা, এই অঙ্কটাতে 3 আছে আর 4 আছে, 4 আর 3-এ 7 হয় কিনা, অর্থাৎ এই দুটো যোগ করে এটা হয় কিনা। আবার খেয়াল করে দেখেন তো যে এখানে 4 আর 7 এই দুটো যোগ করে পরেরটা হয় কিনা, নিঃসন্দেহে হচ্ছে। আবার একটু খেয়াল করেন এখানে 7 আর 11 এই দুটো যদি আপনারা যোগ করেন তাহলে 18 হয় কিনা, নিশ্চয়ই হয়। এবার একটু ডিপলি চিন্তা করেন যে এই যে 11 আর 18 এই দুটো যদি আপনারা যোগ করেন তাহলে 29 হয় কিনা, নিঃসন্দেহ হচ্ছে। তাহলে ফাইনালি এবারে আপনারা হয়তো ভাবছেন যে তাহলে কি হবে আমাদের অ্যান্সার হবে 18 আর 29 এই দুটো যদি আমরা যোগ করতে পারি তাহলে যা হবে সেটাই হবে আমাদের উত্তর। তাহলে এই শেষের যে কালারটা আমি দিয়েছি, তাহলে 29 আর 18 এই দুটো আমাদের যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে 8 9 17, 7 হাতে 1, 2 রেখে 3 রেখে 4, তাহলে 47 বা 47। তাহলে দেখেন এই যে খ নম্বর অপশনটা রাইট। ওকে, এই ধরনের ধারাও কিন্তু আপনাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে প্রতি পদে আমাকে হচ্ছে সংখ্যাগুলো তৈরি হচ্ছে বা মানে হচ্ছে আমাকে ধরতে হবে আর কি বিষয়টা, যে প্রতি পদে কত করে বাড়ছে। ওকে, সরি একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তো দেখেন বিষয়টা কি, যে প্রতি পদে বৃদ্ধি এই ধরনের ধারাকে আমরা অনেক সময় বলি ফিবোনাচ্চি ধারা। তো যাই হোক, ফিবোনাচ্চি ধারা একটু ডিফারেন্ট টাইপের, মানে ঠিক এটার মতো না, তবে এইভাবেই কিন্তু ধারাটা তৈরি হয়। ওকে, তো এইভাবে আপনাদেরকে চিন্তা করতে হবে। তবে এই অঙ্কগুলো যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে পরবর্তী সময়ে যদি পরীক্ষার হলে আসে তাহলে কিন্তু আপনার মাথায় ক্লিক করে যাবে যে আমি এভাবেও চিন্তা করতে পারি। কিন্তু যদি একেবারেই আপনারা প্র্যাকটিস না করেন, পরীক্ষার হলে গিয়ে যদি নতুন করে এই অঙ্কগুলো আপনারা আবিষ্কার করেন তাহলে কিন্তু আর কখনোই করতে পারবেন না, মানে করতে হতে পারবেন কিন্তু সময় অনেক বেশি লাগবে। তো এই জন্য প্র্যাকটিসটা খুবই জরুরি। এরপর আমরা পরের অঙ্কে যাচ্ছি। স্ক্রিনের এটা দেখেন, বলা হচ্ছে 0 3 8 15 ধারাটির অষ্টম পদ কত হবে। অবশ্যই আপনারা খুঁজে বের করবেন যে এই ধারাটির অষ্টম পদ কত হবে, এবং 20 নম্বর অঙ্কটা আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে এর অ্যান্সার কত হচ্ছে, অবশ্যই জানাবেন কিন্তু। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে যাচ্ছি। 23 নম্বরটা দেখেন, 8 11 17 29 53 ধারাটির পরবর্তী সংখ্যা কত। এটাও কিন্তু অনেকবার এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায়, আপনারা এটাও হচ্ছে করবেন, করার পরে অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে জানাই দেবেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এখানে কিন্তু ধারা একটা রয়েছে, তবে এই ধারাটা ধীরে ধীরে কমছে। 128-এর পর 64, 64-এর পরে 32, 32-এর পর কত হবে, এবং এই পরম্পরায় অষ্টম পদটা কত হবে সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, এখানে কয়টা পদ আছে? 3টা পদ আছে। তাহলে প্রথমে 128, 128-এর অর্ধেক কত? 64, 64-এর অর্ধেক 32, 32-এর অর্ধেক কত? 16, 16-এর অর্ধেক কত হবে? 8, 8-এর অর্ধেক কত হবে? 4, 4-এর অর্ধেক কত হবে? 2, 2-এর অর্ধেক কত হবে? 1, তাই না? তাহলে কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে অষ্টম পদ কোনটা? অষ্টম পদ হচ্ছে 1। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারতেছেন যে অষ্টম পদ হচ্ছে 1 আমাদের, তাহলে একই হচ্ছে সঠিক উত্তর। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটাও আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব। 2 যোগ 4 যোগ 6 যোগ ধারাটির দশম পদ কত। ওকে, এখানে কিন্তু পদের সমষ্টি জানতে চাইনি, আপনাদের একটু মাথায় রাখতে হবে, শুধু দশম পদটা কত খুঁজে বের করতে বলেছে। আমরা ম্যানুয়ালি তৈরি করতে পারি যে দশম পদ কত হবে, সেটাও হবে। আবার আপনি যদি মনে করেন যে আমি সূত্র দিয়ে করব তাহলে সেটাও করতে পারবেন, তবে আমার মনে হয় এটা ম্যানুয়ালি করাই হচ্ছে উচিত। আপনারা 354 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দেবেন। ঠিক আছে, এরপরে আমরা আমাদের যে অন্য চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারে চলে যাচ্ছে। খেয়াল করে দেখেন, এখানে আমরা কিন্তু ধারা ও সিরিজের 5টা অঙ্ক করে ফেলেছি। তো ধারা ও সিরিজের 5টা অঙ্কের পরে আমরা এবারে করব কি, সম্ভাবনা ও বিন্যাস সমাবেশের যে 5টা অঙ্ক আমরা এখানে রেখেছি আলোচনায়, সেই অঙ্কগুলোতে আমরা চলে যাব। তবে মনে রাখবেন যে সম্ভাবনা ও বিন্যাসের অঙ্কগুলো ইতিপূর্বে মানে পূর্বে পরীক্ষায় না আসলেও ইদানিং কিন্তু সবচেয়ে বেশি আসতে দেখা যাচ্ছে, এবং এই অঙ্কগুলো অনেকেই আপনারা কম বোঝেন বা কেউ হচ্ছে হালকা বোঝেন, কিন্তু ডিপলি সেন্স আপনাদের অনেকেরই কম আছে।
প্রবাবিলিটি এবং পারমুটেশন কম্বিনেশনের ইংরেজি। সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি, বিন্যাস এবং সমাবেশের ইংরেজি হচ্ছে পারমুটেশন এবং কম্বিনেশন। এখানে এনসিআর, এনপিআর এই সূত্রগুলো প্রয়োগ করা হয়। তো এই ধরনের অঙ্কে আমরা চলে যাচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর আরেকবার বলি, অনলাইনে চাকরির গণিত যদি শূন্য হতে আপনারা আমার সঙ্গে শুরু করতে চান একেবারেই বেসিক লেভেল থেকে, জিরো লেভেল থেকে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নম্বরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং মাত্র 510 টাকায়, কোর্স ফি হচ্ছে মাত্র 510 টাকায় যাবতীয় সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং বিগত কোর্সের ভিডিও লিঙ্ক কোর্সে জয়েন করা মাত্রই আপনারা পেয়ে যাবেন। তো সাথে সাথেই প্রস্তুতি শুরু করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটা ক্লাস, অর্থাৎ এই 510 টাকার মধ্যে 50টা লাইভ ক্লাস আমরা নেব আপনাদের তো, এবং মোট 25+ পিডিএফ লেকচার সেটা আপনারা পাবেন এবং সেটা আমাদের যে মূল যে ব্যাচটা, এই মূল ব্যাচটা ফি ছিল আমাদের 2000 টাকা। ওকে, সেখান থেকে আমরা কিছু ক্লাস কমিয়ে মাত্র 510 টাকায় নিয়ে এসেছি এই কোর্সটা। তো অবশ্যই যারা জয়েন করতে চান তারা অবশ্যই জয়েন করে ফেলতে পারেন আমাকে এই নম্বরে সরাসরি কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে। তো চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপেই যেন আপনারা টেক্সটটা দিতে পারেন, অনেক সময় আমি কল রিসিভ নাও করতে পারি নানান ব্যস্ততার কারণে। তো যাই হোক, এবারে আমরা সম্ভাবনা ও বিন্যাস সমাবেশের 5টা অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটাতে বলা হচ্ছে 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কত ভাবে নির্বাচন করা যাবে। খুব সুন্দর একটা অঙ্ক এবং আপনারা এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসতে দেখেন এবং অনেকেই করতে পারেন না। তো দেখেন, আমাদের 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল আছে, তাহলে মোট সদস্য কতজন? 20 জন। ওকে, ফুটবল দলে মোট সদস্য 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক। আচ্ছা বলেন তো দেখি, 20 জনের মধ্যে একজন অধিনায়ক আমরা 20 ভাবে বেছে নিতে পারি? আপাত দৃষ্টিতে আমি বলতেছি যে 20 জনের মধ্যে আমি একজন নিব, তাহলে একজন অধিনায়ক আমি 20 ভাবে নির্বাচন করতে পারি। এবার অধিনায়ক নির্বাচন শেষ, তাহলে ওই একজনকে আমি আলাদা রেখে দিলাম, সে তো আর সহ অধিনায়ক হবে না। যে অধিনায়ক সেই কি সহ অধিনায়ক হতে পারে? অবশ্যই না। তাহলে আর থাকলো আমার কাছে কতজন? 19 জন। এই 19 জনের মধ্যে আমি সহ অধিনায়ক নির্বাচন করতে পারি কত ভাবে? 19 ভাবে। এটা গেল। এখন এই দুটো নির্বাচন করা যাবে কত ভাবে? এটা কিন্তু নির্বাচন বলেছে, মনে রাখতে হবে। যেহেতু দুটো জিনিস, তাহলে এই দুটো গুণ করে 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই অ্যান্সার। আমি যা বললাম এইভাবেই যদি করেন তাহলে শর্টকাটে করতে পারবেন। তবে একেবারে বেসিক নিয়মে যদি আমি অঙ্কটা শেখাই তাহলে কিন্তু অনেক কিছু জানতে হবে। পারমুটেশন, কম্বিনেশন, এই জিনিসগুলো বুঝতে হবে, কিভাবে এনসিআর কাজ করে, কিভাবে এনপিআর কাজ করে, এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। এবং এই সংক্রান্ত ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, আপনারা যদি দেখে না থাকেন তাহলে দেখতে পারেন। তবে আমি সামনের দিকে এই ধরনের অঙ্কগুলো করার জন্য এই জিনিসটা আবারও পুনরায় আলোচনা করব। তো আপনারা যদি কেউ আমার কাছে পারমুটেশন, কম্বিনেশন এবং প্রবাবিলিটির অঙ্কগুলো শিখতে চান ভালোভাবে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমরা এই ধরনের অঙ্কের, অর্থাৎ বিন্যাস সমাবেশের অঙ্কের এবং সম্ভাবনার অঙ্কের স্পেসিফিক ভিডিও চাই এবং ভালোভাবে শিখতে চাই। ঠিক আছে, কমেন্ট করলে আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে কাটাকাটি করলে 10 দুগুণ 20, 10 19 10-এ কত হয় বলেন তো দেখি? 190। তাহলে কত ভাবে? 190 ভাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করছে বিষয়টা। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে 2 থেকে বড় সংখ্যা পাবার সম্ভাবনা কত? এটা সম্ভাবনার অঙ্ক। তো যেহেতু আমাদের আলোচ্য বিষয় ছিল এ পর্যায়ে সম্ভাবনা এবং বিন্যাস সমাবেশ, তো সেক্ষেত্রে আমরা একটা বিন্যাস সমাবেশের অঙ্ক করলাম একটু আগে, এবারে আমরা সম্ভাবনার এই অঙ্কটা করব। তো মনে রাখবেন, সম্ভাবনার একটা সূত্র রয়েছে। সূত্রটা কি? সূত্রটা আমরা বলতে পারি সম্ভাবনা ইকুয়াল নিচে মোট ঘটনা। মনে রাখতে হবে, নিচে মোট ঘটনা আর উপরে অনুকূল ঘটনা। এই সূত্রটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। সম্ভাবনা ইকুয়াল উপরে অনুকূল ঘটনা, নিচে মোট ঘটনা। অর্থাৎ কোনো একটা ঘটনার অধীনে যতগুলো ঘটনা ঘটতে পারে সেটা মোট ঘটনা, আর প্রশ্নপত্রে যেটা চাইবে সেটা অনুকূল ঘটনা। অর্থাৎ আমি যদি বলি যে একটা মুদ্রা নিক্ষেপ করা হলো, সেখানে ফুল ওঠার সম্ভাবনা কত, তাহলে ঘটনা কয়টা? 2টা। হয় ফুল উঠবে না হলে চাঁদ উঠবে। 2টা। ফুল ওঠার সম্ভাবনা, তার মানে ফুল উঠতে পারে কয়বার? একবার। 2বার, মানে 2টা ঘটনার মধ্যে ফুল উঠতে পারে একবার, ওই এক উপরে। যাই হোক, অঙ্ক না করলে আসলে আপনারা বুঝতে পারবেন না। তো দেখেন, একটি ছক্কাকে একবার নিক্ষেপ করলে, মনে রাখবেন ছক্কার পিঠ 1 2 3 4 5, মোট 6টা পিঠ। কেননা ছক্কায় পুট উঠতে পারে,
তারপরে 6 উঠতে পারে, মাঝখানে 2 3 4 5 এগুলো যে কোনোটা উঠতে পারে। তার মানে ছক্কার মোট পিঠ কয়টা? 6টা। তাহলে মোট ঘটনা এখানে হবে 6 সবসময়, সম্ভাবনা যেহেতু বের করতে বলেছে। এবার বলা হচ্ছে 2 থেকে বড় সংখ্যা, মানে 2 হবে না, 2 এর থেকে বড়। আচ্ছা 2 এর থেকে বড় সংখ্যা কয়টা আছে বলেন তো দেখি? 1টা 2টা 3টা 4টা আছে। তাহলে আমাদের এখানে অনুকূল ঘটনা কত? অনুকূল ঘটনা হচ্ছে 4। যদি কাটাকাটি করি 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে উপরে 2 তার নিচে 3, তাহলে 2/3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন ঘ নম্বর অপশনটা রাইট। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন, একেবারেই পূর্ণাঙ্গভাবে বুঝতে না পারলেও স্বাভাবিক একটা ধারণা তো হয়েছে আপনাদের, তাই না? তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, একটি মুদ্রাকে 2 বার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত? খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তাহলে এখানেও সম্ভাবনা বের করতে বলেছে, তাহলে আমরা জানি সম্ভাবনা ইকুয়াল উপরে হচ্ছে অনুকূল ঘটনা আর নিচে কি? নিচে হচ্ছে মোট ঘটনা। ওকে, এটা হলো সম্ভাবনা সূত্র। আমরা সূত্র দুটা লিখে মানে সূত্রটা লিখে রাখলাম। এবার একটা মুদ্রাকে 2 বার নিক্ষেপ করলে, আচ্ছা এখানে কিন্তু 2 বারের কথা বলা আছে একটি মুদ্রাকে 2 বার নিক্ষেপ করলে। আচ্ছা তাহলে 2 বার নিক্ষেপ করলে মোট ঘটনা কয়টা হবে সেটা আমরা বের করতে চাই। তাহলে খেয়াল করেন, আমি ধরলাম যে এখানে একটা মুদ্রা এবং এখানে আর একটা মুদ্রা, মোট 2টা মুদ্রা। তো প্রথম মুদ্রাটাকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে কি কি উঠতে পারে? একটা হেড আর একটা টেল উঠতে পারে, এই তো, তাই না? দ্বিতীয় মুদ্রাটাকে যদি আমরা নিক্ষেপ করি, মানে পরের মুদ্রাটা, এক্ষেত্রে একটা মুদ্রা, একটা হেড একটা টেল উঠতে পারে। এখন 2টা মুদ্রা যদি আপনি একসাথে নিক্ষেপ করেন তাহলে হতে পারে কি? 2টাই হেড, এই হেড দ্বারা এই হেডকে গুণ, আবার একটা হেড একটা টেল, মানে এই হেড দ্বারা এই টেলকে গুণ, আবার একটা টেল একটা হেড, মানে প্রথমটা টেল তারপরে একটা হেড, এটা হতে পারে। আবার 2টাই টেল হতে পারে, টেল টেল। তাহলে মোট এই 4টা ঘটনা ঘটে। তাহলে মোট ঘটনা কয়টা হচ্ছে? মোট ঘটনা হচ্ছে 4টি। তাহলে একটি মুদ্রাকে 2 বার নিক্ষেপ করলে মোট ঘটনা হবে কয়টা? 4টা। এক্ষেত্রে বলছে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা, এটা তো প্রশ্ন, তাই না? তাহলে উভয় ক্ষেত্রে হেড, তার মানে উভয় ক্ষেত্রে মানে কি? 2টাই হেড পাওয়ার সম্ভাবনা, তাহলে 2টাই হেড আছে এখানে একবার, তার মানে আমরা দিয়ে দিব 1। এখানে 2টা হেড, মানে হেড 2 বার আছে, এখানে 2 দেওয়া যাবে না কিন্তু। এটা একটা ঘটনা, এটা একটা ঘটনা, এটা একটা ঘটনা, তাহলে এই হচ্ছে মোট ঘটনা 4টা। আর যেহেতু উভয় ক্ষেত্রে হেড একবারই আছে তাই ওই 1 হবে উপরে, তাহলে 1/4 হচ্ছে সঠিক উত্তর। তার মানে ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। দেখেন সম্ভাবনার অঙ্কগুলো কিন্তু খুব সহজ না, মোটামুটি কিন্তু কঠিন আছে। ওকে, এই জন্য একটু মনোযোগ দিতে হবে এই অঙ্কগুলোতে এবং ভালোভাবে শিখতে হবে। তো এরপর যে একটু বলি, যারা আমার কাছে অনলাইনে পড়তে চান তারা অবশ্যই 01642702760 এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। মাত্র 510 টাকা কোর্স পেতে আমি ম্যাথের পূর্ণাঙ্গ একটা কোর্স আমি করিয়ে থাকি আপনাদেরকে। লাইভ ক্লাস হয় প্রত্যেকটা, পাশাপাশি আমি ক্লাসগুলোর পিডিএফ শিট দিয়ে থাকি। ওকে, এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাস সংক্রান্ত একটা অঙ্ক। কি বলা হচ্ছে অঙ্কটাতে? বলা হচ্ছে 1 প্যাকেট তাস থেকে একটি তাস দৈবভাবে নেওয়া হলো, তাসটি হর্তন বা চিরা হওয়ার সম্ভাবনা কত? এটা তাস সংক্রান্ত একটা অঙ্ক। তাহলে সম্ভাবনার সূত্রটা আমরা লিখে রাখি। নিচে হচ্ছে মোট ঘটনা আর উপরে কি? উপরে হচ্ছে অনুকূল ঘটনা। ঠিক আছে, নিচে মোট ঘটনা আর উপরে অনুকূল ঘটনা আমরা লিখে রাখলাম। তো এবারে আমরা বের করতে চাই যে এখানে তাসের ক্ষেত্রে মোট ঘটনা কত। তাহলে দেখেন 1 প্যাকেট তাসের কথা বলা হচ্ছে, 1 প্যাকেট তাস। তাহলে 1 প্যাকেট তাস মোট কয়টা তাস? মোট 52টা তাস থাকে। যারা তাস খেলা জানেন না তারা কিন্তু বুঝতে পারবেন না। তাহলে মোট ঘটনা এখানে হচ্ছে 52টা। এই 52টা ঘটনার মধ্যে অনুকূল ঘটনা কি? আচ্ছা একটা তাস নেওয়া হয়েছে, সেটা হর্তন বা চিরা হওয়ার সম্ভাবনা। মনে রাখবেন এই 52টা তাসের মধ্যে কিন্তু 4 ক্যাটাগরি থাকে, প্রত্যেকটা 13টা করে। হর্তন থাকে 13টা, চিরতন থাকে 13টা, রুইতন থাকে 13টা, ইস্কাবন থাকে 13টা। এই 4 13 52। তাহলে হর্তন বা চিরতন বলছে, তাহলে হর্তন তাস আছে কয়টা? 13টা। চিরতন আছে কয়টা? 13টা। তাহলে 13 13 মোট 26টা হচ্ছে অনুকূল ঘটনা। হয়ে গেল। তাহলে আমরা যদি কাটাকাটি করি 26 একে 26, 26 দুগুণ 52, তার মানে অ্যান্সার কত হচ্ছে? হাফ। তাহলে নিঃসন্দেহে ক নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট। ওকে, একটু মাথা কাটাতে হবে অঙ্কগুলোতে, না হলে কিন্তু হবে না। ওকে, আর প্রত্যেকটা জিনিসই জানা জরুরি আছে। এখন তাস যে খারাপ জিনিস সেটা কিন্তু না। তাস হচ্ছে, আমরা সাধারণত তাস খেলা বলতে জুয়া খেলা বুঝি, আসলে অনেক সময় কিন্তু বিষয়গুলো তেমন নয়। আসলে আমরা আনন্দ খোঁজার জন্য যদি খেলি তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আমরা টাকা ইনকামের জন্য খেলি তাহলে কিন্তু সমস্যা আছে। ওকে, এই জন্য আমরা তাস খেলাকে খারাপ দৃষ্টিকোণ থেকে দেখি। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তাসের এই অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, অঙ্কটা করার চেষ্টা করবেন। বলা হচ্ছে কি, একটি তাসের প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস নিলে
তা রুইতন বা রাজা হওয়ার সম্ভাবনা কত? মনে রাখতে হবে রুইতন আছে 13টা আর রাজা আছে কিন্তু 4টা, এর মধ্যে একটা বা রুইতনের রাজা আছে। এবং এই অঙ্কটা কিন্তু খুবই কঠিন একটা অঙ্ক, তাস না চিনলে আপনি এই অঙ্কের উত্তর করতে পারবেন না কখনোই। তো তারপরেও আমি এই অঙ্কটা হোমওয়ার্ক দিচ্ছি আপনাদেরকে, অবশ্যই আপনারা অঙ্কটা করে আমাকে জানাবেন যে এর অ্যান্সার কত হবে। ঠিক আছে, স্ক্রিনের এটা দেখেন, বলা হচ্ছে একটি থলিতে 6টি নীল বল, 4টি সাদা বল এবং 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত? এতক্ষণ কিন্তু আমরা করলাম হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা, বল মানে তাসটি রুইতন বা হরতন হওয়ার সম্ভাবনা, এরকম কিন্তু বললাম। এটা কিন্তু বলেছে সাদা না হবার সম্ভাবনা। ওকে, তাহলে আমরা সম্ভাবনার সূত্রটা কি জানি? সম্ভাবনা ইকুয়াল নিচে হচ্ছে মোট ঘটনা আর উপরে হচ্ছে অনুকূল ঘটনা। ওকে, আমি লিখে দিলাম অনুকূল ঘটনা। তো এখানে মোট ঘটনা কি? একটি থলিতে 6টি নীল বল, তাহলে 6টি নীল বল আছে। 4টি সাদা বল, তাহলে 4টি সাদা বল আছে। এবার বলা আছে 10টি কালো বল, তাহলে 10টি কালো বল আছে। তাহলে বলেন তো মোট বল কয়টা আছে? 10 6 16 আর 4 20, তাহলে 20টি বল আছে। 20টি বল আছে, তাহলে মোট হবে। তাহলে মোট ঘটনা কয়টা? 20টা। এর মধ্যে বলছে দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা। আচ্ছা, সাদা বাদে বল কি কি আছে? সাদা বাদে কিন্তু আমাদের বল আছে, দেখেন 6টি নীল আর কি 10টি কালো, তাহলে 10 আর 6 কয়টা? 16টা। তার মানে অনুকূল ঘটনা হবে আমাদের কত? 16। তাহলে নিচে 20 উপরে 16, 4 4 16, 4 5 20, তার মানে 5 4। এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো 5 4 কোথায় আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না আপাতত, যে 5 4 কোথাও আছে কিনা। এখন আরেকবার আমি দেখি ঘটনাটা কি ঘটেছে। 4টি সাদা, 10টি কালো এবং 6টি নীল। আচ্ছা, তাহলে এই অঙ্কটা তো হওয়ার কথা ছিল, কিন্তু অ্যান্সারের সাথে মিলছে না কেন? আমি আর একটু ভালো করে চেক করে দেখি। ওকে, আমরা নিয়ম অনুযায়ী অঙ্ক করেছি, আসলে আমাদের কোথাও ভুল নেই বললেই চলে। তো আমাদের এই অনুপাতে অ্যান্সার কিন্তু আসলে নিচে 5 উপরে 4, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তবে আমি মূল প্রশ্নটি দেখলাম, এখানে 6টি বল ছিল, এখানে 10টি বল ছিল আর এখানে 8টি বল ছিল, অর্থাৎ এই যে 4, এই 4টা এখানে 8 ছিল। তো সেক্ষেত্রে আমাদের অঙ্কটা যেভাবে আমরা তুলেছি সেভাবেই অঙ্কটা রাইট আছে। কিন্তু যদি 10 8 18 আর 6 কত হয়? 24। নিচে যদি আপনারা 24 দেন, আর যেহেতু সাদা বাদে, তাহলে 10 আর 6 যদি উপরে 16 দেন, তাহলে 16, তাহলে কত হয়? 8 2 16 আর 3 8 24, তাহলে 2/3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো 2/3 কিন্তু এখানে আছে। তবে আমরা যেহেতু এভাবে অঙ্ক করেছি, অর্থাৎ 6টি 4টি এবং 10টি, সেই অনুপাতে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। ওকে, আমি প্রশ্নটা একটু দেখলাম, এখানে আসলে ইংরেজি আর বাংলা মিক্স হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আমাদের প্রশ্ন যেভাবে রয়েছে সেভাবে আমরা যেটা করেছি সেটাই হচ্ছে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনলাইনে আমার কাছে পড়তে চাইলে 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।